শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো মোদি এ বিজয় ভারতের নয় বাংলাদেশের। সর্বশেষ জানাবো ইউনূসের ভাষণে কেন খুশি নয় বিএনপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বছর 10 আগে জনসভায় নরেন্দ্র মোদি নিয়মিত বুক চাপড়ে হুঙ্কার দিতেন, 56 ইঞ্চির ছাতি আমার, কাউকে পরোয়া করি না। ব্যক্তি হিসেবে 56 ইঞ্চি বুকের ছাতি নিয়ে মোদি 3 বেলা গৌরব করুন, তাতে কেউ আপত্তি করতে আসবে না। তিনি তার চেয়ে কয়েক ইঞ্চি কম মাপের বুকের ছাতিওয়ালা কারোর সঙ্গে হম্বিতম্বি করলেও হয়তো তৃতীয় কারোর বলার কিছু নেই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির যাকে বাধ্যতামূলকভাবে পরোয়া করার কথা ছিল, তার নাম কূটনৈতিক শিষ্টাচার, তার নাম অন্য দেশের সার্বভৌমত্ব। কিন্তু 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে তার এক্স হ্যান্ডেলে যে পোস্টটি দিয়েছেন, তাতে মনে হচ্ছে 56 ইঞ্চি বুকের ছাতির গরম তিনি বাংলাদেশের মানুষকেও দেখাতে মরিয়া হয়ে উঠেছেন। সকালে মোদি তার পোস্ট করা বার্তায় বলেছেন, আজ বিজয় দিবসে আমার সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই, যারা 1971 সালের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা ও অটল সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবে ভরিয়ে দিয়েছে। এই দিনটি তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মানসিকতাকে শ্রদ্ধা জানানোর দিন। তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরদিনের জন্য গভীরভাবে গেঁথে থাকবে। আমরা জেনেছি রেসকোর্সে আমির আবদুল্লাহ খান নিয়াজি বুলেট সহ পিস্তল জমা দিতেই 56,000 বর্গমাইলের বিজয় ফাইনাল হয়ে গিয়েছিল। সেই বিজয় ছিল বাংলাদেশের নিরঙ্কুশ বিজয়। ভারত সেই বিজয়ের সহযোগী ছিল, ভাগিদার ছিল না। 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয়ী হয়েছে। সেই বিজয়ের সহযোগী দেশ হিসেবে বাংলাদেশের বিজয়ের আনন্দে ফি বছর ভারত সামিল হতেই পারে। ভারতের সামিল হওয়াটা বাংলাদেশের বিজয় আনন্দকে আরও বাড়িয়ে দিতে পারত। কিন্তু আমরা দেখলাম 16 ডিসেম্বরে আমরাও বিজয় দিবস উদযাপন করি, ভারতও বিজয় দিবস উদযাপন করে। ভারতের সেই বিজয় দিবস উদযাপনে থাকে ভারত আর পাকিস্তানের যুদ্ধের গল্প। সেই গল্পে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেই। সেই গল্পে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অসাম্য সাহসী অভিযানের গল্প নেই। বাংলাদেশের গেরিলা বাহিনীর হাড় হিম করা লড়াইয়ের গল্প নেই। আছে শুধু ভারতের সেনাদের বিরচিত অবদানের আখ্যান। ভারত সেই 1972 সাল থেকে বিজয় দিবস উদযাপন করে আসছে। আমাদের মহান মুক্তিযুদ্ধকে তখন থেকেই ভারতের রাজনীতিকেরা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখিয়ে আসছেন। অথচ যথেষ্ট আপত্তিকর একটি বিষয় হলেও বাংলাদেশের দিক থেকে এতদিন ভারতের প্রচারিত ভাষ্যকে তেমন একটা গায়ে মাখা হয়নি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা এই দিবসে বাণী দিলে সেখানে অন্তত বাংলাদেশের অভ্যুদয়ের কথা থাকতো। কিন্তু মোদির টুইট পড়লে মুক্তিযুদ্ধকে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য বলেই মনে হবে। পুরো পোস্টের কোথাও বাংলাদেশে শব্দটি পর্যন্ত নেই। এই বিজয় দিবস যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে, মোদির টুইট পড়ে তা বোঝার উপায় নেই। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার এই আশ্বাসের পরও রাজনৈতিক দলগুলো সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা থেকে গিয়েছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন, সরকার কেন নির্বাচনের সম্ভাব্য দিন তারিখ ঘোষণা করছে না। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির নেতারা প্রায় প্রতিদিনই সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য চাপ দিয়েছিলেন। আবার উপদেষ্টাদের পক্ষ থেকেও একজন এক এক রকম আভাস ইঙ্গিত দিয়ে আসছিলেন। আমাদের ধারণা ছিল 31 ডিসেম্বরের মধ্যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নতুন বছরের শুরুতে হয়তো দেশবাসী নির্বাচন নিয়ে একটি সুসংবাদ পাবে। কিন্তু প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য কিছু দিনের দিনক্ষণের কথা জানালেন। তিনি বলেছেন, আগামী বছর 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে। তবে এখানেও প্রধান উপদেষ্টা যদিও কিন্তু রেখেছেন, বলেছেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোট দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিএনপির প্রধান উপদেষ্টার ঘোষণায় খুশি হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। প্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সমন্বয়ক হাসানাত কাইয়ুমও বলেছেন, নির্বাচনের আগেও সরকারের উচিত সংস্কারের রোডম্যাপ দেওয়া। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত ৩টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। প্রধান উপদেষ্টার কথায় মনে হয়েছে, সরকার কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করতে চায় না। তারা জাতীয় ঐকমত্য গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়াও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এখানে আরেকটি সমস্যা হলো, এর আগে গঠিত কমিশনগুলো সরকারের অংশ নয়। সরকার গঠিত কমিশনের সদস্য অর্থাৎ নিযুক্ত ব্যক্তি, কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন হলে সেটা সরকারের অপরিহার্য অংশ হয়ে যাবে। আসলে কাজটি খুব কঠিন নয়। নির্বাচন সংস্কার কমিশনের এক সদস্য জানিয়েছেন, 18 বছর বয়সী প্রত্যেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র আছে, যার ভিত্তিতে নির্ভুল ভোটার তালিকা করতে সমস্যা হওয়ার কথা নয়। গত 3টি নির্বাচনে যে মানুষ ভোট দিতে পারেননি, সেটা ভোটার তালিকার গরমিলের কারণে নয়, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ার কারণে। গত 3টি নির্বাচনে প্রথম ভোটার হওয়া তরুণ-তরুণীরা ভোট না দিলেও তাদের জাতীয় পরিচয়পত্র আছে। ফলে নির্ভুল ভোটার তালিকা করার কাজটি খুব কঠিন বলা যায় বলে যারা প্রধান উপদেষ্টাকে বুঝিয়েছেন তারা ঠিক পরামর্শ দেননি। তরুণদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। আমার একান্ত ইচ্ছা, এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ-তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। অস্ট্রেলিয়া সহ অনেক দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক। যৌক্তিক কারণ ছাড়া ভোট না দিলে জরিমানা গুনতে হয়। বাংলাদেশে সেরকম কোনো আইন করার কথা অন্তর্বর্তী সরকার ভাবছে কিনা সেটা কিন্তু প্রধান উপদেষ্টা জানাননি। বেশি ভোটার উপস্থিত থাকলেই যে গণতন্ত্র টেকসই হয় না, 2008 সালের নির্বাচনই তার প্রমাণ। প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মত বিনিময় করে যেসব বিষয়ে ঐকমত্য স্থাপিত হবে সেগুলো নিশ্চিত করা, চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। ভোটার তালিকা প্রণয়নের কাজটি কঠিন না হলেও নির্বাচন সহ অন্যান্য সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা খুবই দুরূহ কাজ হবে। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড বিরোধ আছে। আনুপাতিক নির্বাচনের বিষয়ে জামায়াতে ইসলামী ও বাদ দলগুলোর আগ্রহ থাকলেও বিএনপি প্রবলভাবে বিরোধিতা করছে। রাষ্ট্রীয় 4 মূলনীতির বিষয়েও বাম দলগুলো মোটামুটি সহমত প্রকাশ করেছে, কিন্তু বিরোধিতা আসছে ইসলামী দলগুলোর কাছ থেকে। দ্বিকক্ষ বা এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হিসেবে সে বিষয়েও সব দলের মধ্যে মতৈক্য নেই। তবে একটা বিষয়ে সবাই একমত, আর সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে, সে বিষয়েও কারো দ্বিমত নেই। তবে সমস্যা হবে সরকারের উপদেষ্টাদের কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে। অন্তর্বর্তী সরকার নিয়ে উপদেষ্টা পরিষদে যে অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন করেছে তাতে বলা হয়েছে, সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বেশ কিছুদিন পার হলেও সেটি অধ্যাদেশ আকারে জারি না হওয়ায় অনেকেরই মনে প্রশ্ন উঠেছে। এ বিষয়েও সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত। প্রধান উপদেষ্টার কথায় মনে হয়েছে, সরকার কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করতে চায় না। তারা জাতীয় ঐকমত্য গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়াও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এখানে আরেকটি সমস্যা হলো, এর আগে গঠিত কমিশনগুলো সরকারের অংশ নয়। সরকার গঠিত কমিশনের সদস্য অর্থাৎ নিযুক্ত ব্যক্তি, কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন হলে সেটা সরকারের অপরিহার্য অংশ হয়ে যাবে। প্রধান উপদেষ্টা নির্বাচনী ট্রেন চালার কথা বললেও কোনো নির্বাচনী ট্রেন আগে হবে সেটি খোলাসা করেনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার সংস্কার নির্বাচন হওয়ার দাবি জানিয়েছে
কোনো কোনো মহল। পাশাপাশি নতুন দল গঠনের তোড়জোড় চলছে। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন তাতে আমরা স্বাগত জানাই। তবে তার প্রস্তাবিত জাতীয় ঐকমত্য কমিশন জাতিকে কতটা একত্র করতে পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।